অবশ্যই নতুন জিনিস ট্রাই করা উচিত। কেউ তো আর পেছন দিকে হাঁটে না, সামনের দিকে এগিয়ে যায়। হিপ-হপ, আই থিংক হিপ-হপ ইজ দ্য নিউ ফিউচার অফ মিউজিক ইন্ডাস্ট্রি। যদি এতই রবীন্দ্রনাথের প্রতি মানে এত ভক্তি থাকে, তাহলে তো ধুতি পাঞ্জাবি পরে ঘোরা উচিত। বাঙালি বলে কথা ভাই, জিন্সের প্যান্ট কেন? আমি কাউকে জাজ করছি না, বাট একটাই কথা বলবো, অভাবে করলে তাকে তার জন্য সম্মান, স্বভাবে করলে তো জাজ করবোই অবভিয়াসলি। ছোট ড্রেস আমিও পরি, ঠিক আছে, বাট একটা সবকিছুরই লিমিট আছে। আজকে আমি বিকিনি পরে তো আর মন্দিরে যেতে পারবো না। সেক্সি হওয়া অ্যান্ড ভালগারিটিস দুটোর মধ্যে তফাৎ রয়েছে। তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সাইট রয়েছে। তো যেখানে যেটা মানায় তোমরা সেখানে সেটা আপলোড করো ভাই, বিকজ আমার দৃশ্য দূষণ হচ্ছে। কিছুটা তো লবিবাজির ব্যাপার থাকেই, বাট রিয়েল নয়, এটা একদমই ফালতু। তাকে আলাদা ট্যাগ দেওয়া হয় যে তুমি মেয়ে, তুমি ঘরে কাজ করো। দিস ইজ নট রাইট। আমরা ইকুয়াল রাইটস এর কথা বলি। এখন আমি বাসে যাচ্ছি ধরুন, বা ট্রেনে যাচ্ছি, সেখানে গিয়ে কেউ যদি আমার বুকে হাত দিয়ে দেয়, আমি যদি তার উল্টে তার ছেলেটার বুকে হাত দিয়ে দিই, তাহলে কি সেটা মানে মানে জাস্টিস হলো? অবভিয়াসলি ছেলেটাকে আমি চড় মারবো। এই কথাগুলো কোথা থেকে আসে? ফেমিনিস্ট মেয়েরা সাপোর্ট করলে তো নারীবাদীরা চলে এসছে। ছেলেটা ওটাই ডিজার্ভ করে। একটা মেয়েও যদি একটা ছেলের সাথে সেম বিহেভ করে, ঠিক আছে, হয়তো মানে সমাজ আছে মেয়েটাই তো হাত দিয়েছে গায়ে তোর, এটা তো তোর অনেক ভালো ব্যাপার, লাভ। নো, ছেলেরাও মোলেস্ট হয়, সেখানে গিয়ে তুমি লিগাল যেতে। আর মেয়েরা যারা কিছু কিছু মেয়ে এই এই নারীবাদীর সুযোগ সুবিধাটা নিয়ে যারা ছেলেদের উপর অত্যাচার করে, তাহলে মানে আই থিঙ্ক তাদের বিরুদ্ধে কথা বলা উচিত। তাদের বিরুদ্ধে কথা বলা উচিত, লিগাল স্টেপ নেওয়া উচিত। হিন্দু প্রাচীনতম ধর্ম আমাদের, ঠিক আছে, বইপত্র পড়ে যদি জানতে পারো, ইভেন সিরিয়ালও দেখানো হয় ভগবানরা কিভাবে তাদের মানে আমাদের দেবরা দেবীদের কিভাবে ট্রিট করেছে, ঠিক আছে, এগুলো কেউই আমরা ফলো করি না। ভক্তি পড়িয়েছে সমাজকে, মেয়েরা ছেলেদের নিচে বা ছেলেরা মেয়েদের থেকে বেশি সহ্য করতে পারে, এগুলো একদম ফালতু কথা। এগুলো ফালতু কথা। শিক্ষিত হও, ঠিক আছে, 100 বছর পিছনে যেও না। রিসেন্টলি একটা কেস দেখলাম, একটা ছেলে, সে রেপিস্ট, তার মা বলছিল যে ও তো বাড়িতেই ওর বাবাকে দেখে আমার গায়ে হাত তুলতে, তো ও তো এগুলোই শিখবে, ওর বাবার জন্য এরকম হয়েছে। এটা কোনো কথা? বাবা কিছু মুখা শিখিয়েছে ছেলেকে? সেক্সুয়ালিটি যার যার পার্সোনাল ম্যাটার। কেন একটা আলাদা কমিউনিটি করা হবে? এই এলজিবিটি কমিউনিটি করা হবে? ওরা আমাদেরই সমাজের পার্ট, কমিউনিটির কি আছে? নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। আজকে আমাদের সঙ্গে রয়েছে কেডি। কেডির ব্যাপারে একটু বলে দিই, কেডি একজন মিউজিশিয়ান। তো তার জার্নির ব্যাপারে একটু জানবো। যদিও মিউজিকের আগে সে অ্যাক্টিং করতো, মডেলিং করতো, কিন্তু এখন সেটা করে না। কেন করে না সেটাও জানবো। এবং সে বেসিক্যালি একজন র্যাপার। র্যাপ মিউজিকের ওপর আমাদের কলকাতায় বোধহয় সেভাবে কাজ হয় না। তো সেটা নিয়ে সে কী ভাবছে এবং আপকামিং তার কী কী প্ল্যান রয়েছে এবং র্যাপ মিউজিকে কী কী কাজ করছে সেগুলো সব জানবো। তো সরাসরি কেডির কাছে চলে যাবো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিল গসিপ। আগে একবার দেখা হয়েছিল একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, আরও একবার দেখা হলো। তো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো থাকার চেষ্টা করছি। তো যেটা আমি স্টার্ট করলাম আর কি, যে র্যাপ মিউজিকের ওপর তো আমাদের কলকাতায় যদি বলি বা আমাদের টলিউডে সেইভাবে মানে র্যাপ মিউজিক নিয়ে লোকজনের আগ্রহ কম, বা সেইভাবে লোকজন জানেন না। যারা খুব বেশি মিউজিক ফলো করে বা ওয়েস্টার্ন মিউজিক, র্যাপ মিউজিক ফলো করে, তারা হয়তো জানে। তো র্যাপ মিউজিকটাকে বেছে নেওয়া কেন, মানে অন্য মিউজিক কেন? হোয়াই ডিডন্ট ইউ চুজ আনাদার মিউজিক? হয় র্যাপ মিউজিক। দ্য থিং ইজ, যখন আমি শুরু করেছিলাম তখন লোকজন খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, এখনো করে। অ্যান্ড তারপরে শুরুর দিকে যে কোনো একটা জনরা ধরে এগোনো ইজ ওকে, বাট তারপরে অবভিয়াসলি জিনিসপত্র আমরা বুঝতে শুরু করি, অ্যান্ড আমাদের মাল্টিপল জনরার সাথে কাজ করতে হয়। সো আমি শুধুমাত্র র্যাপে রয়েছি সেটা নয়, আমি আগে ক্লাসিক্যাল মিউজিক শিখতাম। এখন আমি দুটো মিক্স করার চেষ্টা করছি। আমাদের লাস্টের একটা আমার ট্র্যাক রিলিজ হয়েছে সারেগামা থ্রু, যেটা আমি ইন্ডিয়ান রাগ অ্যান্ড হিপ হপ দুটো মিক্স করে বানিয়েছিলাম। অ্যান্ড সেটা যদি একটুখানি শোনানো যায়, কারণ সেটা সেটা এখন মানে উইদাউট মিউজিক একটু করাটা চাই, বাট ইয়েস শোনাচ্ছি আগে, মেবি ইন্টারভিউর পরে। আচ্ছা। তো তুমি তো র্যাপ মিউজিক নিয়ে কাজ করছো, তো কবে সেই জার্নিটা শুরু হলো? যে কবে তুমি ডিসাইড করলে যে আমি এই ধরনের মিউজিকের ওপরেই কাজ করবো, এবং তুমি তারপরে নিজের যে কাজগুলোকে এগিয়ে নিয়ে গেলে? আমি লেখা শুরু করেছিলাম লকডাউনে। তার আগে আমি অত কবিতা বা কিছু, র্যাপের মানে রিদম অ্যান্ড পোয়েট্রি,
পোয়েট্রি অ্যান্ড ওসবের আমার খুব একটা বেশি ঝোঁক ছিল না, বাট আমি ওই অল অফ এ সাডেন আমি লেখা শুরু করি। অ্যান্ড তারপরে 2021-এ আমি আমার একজন বন্ধু রয়েছে যে একজন মিউজিশিয়ান, রাজু বর্মন নাম তার, ওকে আমি আমার কবিতা শোনাতাম। আচ্ছা, ও বললো যে তুই এত ভালো লিখিস, তো তুই এগুলো ফেসবুক ইনস্টাগ্রামে ছাড়। আমি বললাম যে মানে আমি জানি না কিভাবে প্রেজেন্ট করবো। দেন আমি একদিন ফেসবুক করতে করতেই আমি দেখলাম যে একটা বাচ্চা ছেলে র্যাপ করছে বাংলাদেশের, অ্যান্ড ওটা দেখে আমার এত ভালো লেগেছে যে এটা তো আমিও করতে পারি, বিকজ আমার রিদমের সেন্স ছিল, যেহেতু গান শিখতাম। তখন তো অত ভালো বুঝতাম না, বাট আমি তখন একটা ভিডিও করে ছেড়ে দিই, নর্মাল পাতি মোবাইলে ভিডিও করে, অ্যান্ড ওটা ভাইরাল হয়ে যায়। তারপরে আস্তে আস্তে একটা দুটো আরও ছাড়তে থাকি, ওগুলোও ভালোই লোকজন শেয়ার করছে দেখতে পাচ্ছি। তখন যাই হোক, তারপরে প্রথম আমার গান বেরোয় ইটালিতে একজন সিঙ্গার রয়েছে কেল নামে, ওর সাথে কোলাবোরেশনে। তো ভালো হয়েছিল প্রথম কাজ হিসেবে। দেন আস্তে 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 ইউনিভার্সাল, সারেগামা, সোনি, বিবিসি, হিন্দুস্তান রেকর্ডস, এরকম আরো ইন্ডিপেন্ডেন্ট কিছু চ্যানেল, সবার সাথে কাজ করেছি। আচ্ছা, আমাদের এখানকার মানুষ আমরা যে ধরনের গান শুনতে অভ্যস্ত আর কি, আমরা যদি ব্যান্ডের গান শুনতে অনেকে অভ্যস্ত, কিন্তু র্যাপ মিউজিক শুনতে অনেকে অভ্যস্ত না, বা অনেকে যেভাবে বলে যে র্যাপ মিউজিকটা কি, মানে এইভাবে গান গেয়ে যাচ্ছে, মানে অনেকের সেটা বোধগম্য হয় না, হয়তো তারা সেই ব্যাপারটা তাদের কোনো আইডিয়া নেই। তো তাদের জন্য তুমি কি বলতে চাও, বা র্যাপ মিউজিক নিয়ে এখানে আরো কাজ কতটা হওয়া উচিত বলে তোমার মনে হয়? অবশ্যই নতুন জিনিস ট্রাই করা উচিত। কেউ তো আর পেছন দিকে হাঁটে না, সামনের দিকে এগিয়ে যায়। তো আমরা যদি নতুন জিনিস ট্রাই না করি বা না দেখি, তাহলে আমরা কি করে বুঝবো, রাইট? সো অবভিয়াসলি আই থিঙ্ক হিপ হপ ইজ দ্য নিউ ফিউচার অফ মিউজিক ইন্ডাস্ট্রি। আচ্ছা, গানের কথা যখন বলছি, আমাদের একজনের নাম বলতে গেলে রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রসঙ্গীত ছাড়া তো আমাদের মানে বাংলা সংস্কৃতি সেইভাবে সংস্কৃতিটা পূর্ণ হয় না। কিন্তু রবীন্দ্রসঙ্গীত নিয়ে এখন অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে, এবং সেক্ষেত্রে অনেকেই বলছেন যে এই এক্সপেরিমেন্টগুলো কেন, মানে রবীন্দ্রসঙ্গীত একটা আলাদা একটা কালচার আছে, সব কিছু সুন্দরভাবে উনি করেছেন, সেইভাবে সেই টোনটাকে রেখে সব কিছু করা উচিত। অনেকে সেটাকে রকভাবেও প্রেজেন্ট করার চেষ্টা করছে। তো তুমি কি বলতে চাও, এগুলো কি ঠিক হচ্ছে? কেন, তাতে ভুল কি আছে? যতক্ষণ পর্যন্ত সেটা শুনতে ভালো লাগছে, ততক্ষণ কেন আমরা নতুন জিনিস কেন ট্রাই করবো না? একদম, আই থিঙ্ক দ্যাটস অ্যামেজিং। যদি মানুষ নতুনভাবে যদি রবীন্দ্রসঙ্গীতকে প্রেজেন্ট করা হয়, কোনো তাতে অশ্লীলতা না ঢুকিয়ে বা যেটা সমাজকে হার্ম করবে না এরকম কোনো কিছু না ঢুকিয়ে, তাহলে আই থিঙ্ক কেন করবে না, করা উচিত। ঠিক আছে, নতুন জেনারেশন আসছে, নতুন ধরনের জিনিসপত্র, নতুন ধরনের মিউজিক আসছে, নতুন কালচার আসছে। পুরোনো কালচারের সাথে যদি নতুন কালচার আমরা মিক্স করে যদি একটা নতুন কিছু ক্রিয়েট করি, যেটা অনেক ভালো কিছু গিফট দিতে পারে সমাজকে, তাহলে কেন, ওয়াই নট? এত সেন্সিটিভ হলে তো চলবে না ভাই, একদম একদম এত সেন্সিটিভ হলে চলবে না। যদি এতই রবীন্দ্রনাথের প্রতি এত ভক্তি থাকে, তাহলে তো ধুতি পাঞ্জাবি পরে ঘোরা উচিত। বাঙালি বলে কথা ভাই, জিন্সের প্যান্ট কেন? একদম সো ইয়া। আচ্ছা, আমরা তোমার বাকি কাজ প্রসঙ্গে আসবো, তার আগে যদি একটা গান হয়ে যায়, খুব আমরা গম্ভীর আলোচনা করছি, অনেকে হয়তো কানেক্ট নাও করতে পারে, তো একটা গান বলে একটুখানি। আচ্ছা, আমার রিসেন্টলি একটা মুভি রিলিজ হয়েছে এই বছর, সরি আমার মুভির গান রিলিজ হয়েছে, ডক্টর বক্সি, সপ্তশু বাসু হচ্ছে, ইয়েস, ওর ডিরেকশনের। যাই হোক, খুব অ্যামেজিং মুভি ছিল, ইট ওয়াজ আ হিট। তো ওই মুভি টাইটেল ট্র্যাকটা আমার করা, পুরো গানটাই আমার লেখা। আমি র্যাপের পার্টটা কিছুটা করছি। সেটা হচ্ছে, যোদ্ধা চাই যোদ্ধা, ওদের যোগ্যতা নেই শ্রদ্ধার, ওদের মানবিকতার চাবিকাঠি ঘোরা টাকা করিয়ালা যোদ্ধার, ওরা শয়তান, ওরা রাক্ষস, ওরা হাহাকার করে গ্রাহ্য, আত্মহীনতা ওদের রাজ্য, ওদের শয়তানি সাম্রাজ্য, ওদের দলে শয়তান সর্দার, শয়তানি করে জোরদার, আইন ব্যবস্থাও ঢাকা পর্দায়, নাও প্রস্তুতি নাও লড়বার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গান গাওয়ার জন্য। এবার তার আগে যেটা আমি একদম শুরুতে বলছিলাম, তুমি মডেলিং করতে, অ্যাক্টিং করতে, তো সেটা ছেড়ে দেওয়া কেন? সবাই তো মডেল, হ্যাঁ, সবাই মডেল। এখন সোশ্যাল মিডিয়া খুললেই মানে মডেল আর অ্যাক্টর আর হচ্ছে ফটোগ্রাফার, এগুলো হচ্ছে খুব কমন না, ভালো জিনিস, কমন জিনিস, ভালো জিনিস, কিন্তু আমার যেটাতে আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমি সেটাই করবো। অ্যান্ড আই থিঙ্ক আই এম নট ইন্টারেস্টেড এনিমোর। আমার অ্যাক্টিং এ কোনো ইন্টারেস্ট নেই, আমার মডেলিং এ কোনো ইন্টারেস্ট নেই, অ্যান্ড যেটাতে আমি বেস্ট আমি সেটাই করছি। সো ইয়া। আচ্ছা, মডেলিং এ এই যে ভালগার ব্যাপারটা তো চলেই এসছে, এবং আমরা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া খুলে দেখছি, মানে
ক্রিয়েটিভিটিটা বেশিরভাগ ক্ষেত্রেই কম থাকছে। কীভাবে নিজেকে এমন খুব বাজেভাবে প্রেজেন্ট করছে, সেটার জন্য লোকে দেখতে বাধ্য হচ্ছে বা লোকে সেইগুলো তার কাছে পৌঁছে যাচ্ছে। তো সেটা নিয়ে তুমি কী বলতে চাই যে ক্রিয়েটিভিটির জায়গায় এই বাজে জিনিসগুলো দিয়ে তারা এই ক্রিয়েটিভিটিকে তুলে ধরছে, মানে আসল ক্রিয়েটিভিটিগুলোকে হারিয়ে যাচ্ছে। একটা ছবি তো অনেক ভালোভাবে তোলা যায়, কিন্তু একটা নিউড ফটো হোক বা সেমি নিউড হোক এমনভাবে সে নিজেকে দেখাচ্ছে খুব বাজেভাবে, যে প্রেজেন্ট করছে, রিল বানাচ্ছে। তো কি বলবো এটা নিয়ে? আমি কাউকে জাজ করছি না, বাট একটাই কথা বলবো, অভাবে করলে তাকে তার জন্য সম্মান, স্বভাবে করলে তো জাজ করবো অবভিয়াসলি। সো বেশি দিন চলবে না, অ্যান্ড আমাদের ফিউচারের কথা ভেবেই যে কোনো জিনিস নিয়ে এগোনো উচিত। অ্যান্ড সেই ছোটো ড্রেস আমিও পরি, ঠিক আছে, বাট একটা সব কিছুরই লিমিট আছে। আজকে আমি বিকিনি পরে তো আর মন্দিরে যেতে পারবো না। আর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে সব রকম বয়সের মানুষজন থাকে। আমি কাউকে জাজ করছি না, যার পার্সোনাল ম্যাটার। বাট হ্যাঁ, সেক্সি হওয়া অ্যান্ড ভালগারিটি দুটোর মধ্যে তফাৎ রয়েছে। সো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সাইট রয়েছে। তো যেখানে যেটা মানায় তোমরা সেখানে সেটা আপলোড করো ভাই, বিকজ আমার দৃশ্য দূষণ হচ্ছে। সো ইয়া, বাট স্টিল ওই যে বললাম, অভাবে করলে প্রণাম, স্বভাবে করলে তো আমি জাজ করবো, আমি বা আমরা যারা রয়েছে। তো ইয়া, তোমার কথা শুনে বোঝাই যাচ্ছে যে একদম মানে কোনো কিছু রাগ ঢাক ব্যাপারটা নেই তোমার মধ্যে। অনেকে যেটা থাকে আর কি, যে হয়তো অন ক্যামেরা বলতে চায় না, অনেকে ভাবে যে কে কিরম ভাবে নেবে। তো সেটা আমার খুব ভালো লাগলো যে স্পষ্টবাদী যে ব্যাপারটা হয় আর কি। তো এটা হয়তো খুব কম মানুষের থাকে, এবং তোমার কাছে হয়তো সেই পাওয়ারটা আছে। যাই হোক, তুমি তো কলকাতার বাইরেও কাজ করেছো এবং এখনো করছো। তো অ্যাপার্ট ফ্রম কলকাতা, ইন্ডিয়ার মধ্যে বা ইন্ডিয়ার বাইরে কি কি কাজ করেছো, কার কার সাথে কাজ করেছো? আমি ডিফারেন্ট আর্টিস্টদের সাথে কাজ করেছি। আমি ইন্ডিয়ার বাইরে বলতে আমি ইউনিভার্সাল নামে একটা অনেক বড় রেকর্ড লেভেল, ওটা অনেক পুরনো। তারপরে বিবিসি এশিয়া, ববি ফিকশনের শো, ঠিক আছে। আমার রিসেন্টলি একটা গান আসছে যেটা নিউ ইয়র্ক বিলবোর্ডে যাওয়ার কথা ছিল, বাট মানে আমার পার্সোনাল কিছু রিজন আছে, ওর জন্য আমি ওটা পাঠাইনি। তারা পছন্দ করছি, টুকটাক কাজ করছি বাইরে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে যদি কোনোদিন রিহানার সাথে কাজ করার অপরচুনিটি আছে, কি করবে? হতেই পারে, দেখো মানে কোনো কিছুই তো হবে না, এটা তো কেউ বলতে পারে না, হতেই পারে। যদি কোনোদিন আসে, কি করবে? ফার্স্টে তো মানে কি করব, কাজ করব, তারপরে সেলিব্রেট করব। বাট হ্যাঁ, এটা তো অনেক বড় একটা ব্যাপার, মানে আমি তো ভাবতেও পারি না। বাট ইয়েস, মানে সেদিন আমার থেকে বেশি খুশি কেউ হবে না, এর থেকে ভালো আর কি বেশি বলতে পারি। সো ইয়া। আচ্ছা, তুমি যেহেতু রক মিউজিক নিয়ে কাজ করছো, যেটা অনেকে হিপ হপ যদি বলি, তো সেটা অনেকেই চায় যে যে জনরাটা নিয়ে কাজ করছো অনেকের মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো সেইভাবে তুমি কি কোনো কাজ করছো, বা তোমার কাউকে ট্রেন করা বা তোমার আন্ডারে কেউ শিখছে, এরকম কি কেউ রয়েছে? আমার আন্ডারে কেউ শিখছে মানে আমি কাউকে শেখাচ্ছি, কেউ আমাকে শেখাচ্ছে বা শেখাচ্ছে না, আমি তার থেকে তার ভিডিও দেখে শিখছি, বা এরকম তো হতেই থাকে, শেখার তো কোনো শেষ নেই একদম। বাট হ্যাঁ, আমার একটা গ্রুপ ছিল, আমি ওদের থেকে শিখতাম, ওরা আমার থেকে শিখতো। সেটা এখন আর নেই। ওরকম কোনো ব্যাপার নেই যে কেউ আমাকে টাকা দিচ্ছে আর আমি তাকে শেখাচ্ছি। বাট ইয়েস, আমি তো আমার যারা জুনিয়র যারা রয়েছে তাদেরকে আমি বলি যে এইভাবে করা উচিত, বা আমার বন্ধুরা যারা, ওরাও আমার থেকে জিজ্ঞেস করে যে দেখো গানটা ঠিক আছে নাকি, বা দেখো তো গানটা ঠিক আছে নাকি, আমি বলি ওদেরকে, বা ওরাও আমাকে বলে। এইভাবেই হয়, ওরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, ইন ফিউচার হিপ হপে কোনো ব্যান্ড ফর্ম করার কোনো প্ল্যান রয়েছে ইন ফিউচার যদি বলি? হ্যাঁ, আমার প্ল্যান রয়েছে যে, বিকজ আমি শোজ করি না, আমি খুব কম শো করেছি, শোজ শুরু করব, তো আমার একটা ব্যান্ড তৈরি করার ইচ্ছে রয়েছে। আচ্ছা, শো এর কথা যখন বললে, আমি রিয়েলিটি শো এর প্রসঙ্গে আসি। অনেকেই বলেন যে রিয়েলিটি শো নাকি রিয়েল নয়, তুমি কি বলবে? কিছুটা তো লবিবাজির ব্যাপার থাকেই, বাট রিয়েল নয়, এটা একদমই ফালতু কথা। যেমন কি আমি লাস্ট ইয়ার MTV Hustle 2.0, অনেকেই জানে না, ওই শোতে আমি ঘরে বসেই আমার সিলেকশন হয়ে গেছিলো। ওরা আমাকে নিয়ে যায় কলকাতা থেকে, অ্যান্ড আমি যাই ওখানে। বাট ওই যে বললাম লবিবাজির ব্যাপারটা, তার এক বছর না, সরি, তার কিছু মাস আগে ওই শোয়েরই একজন গ্যাং লিডারের সাথে আমার বন্ধুত্ব ছিল। অ্যান্ড ওখানে আমাদের একটা যাই হোক, আমি সম্পূর্ণটা খুলে বলছি না, নামও তুলছি না, আমাদের মধ্যে একটা খুব সিরিয়াস একটা ইস্যু হয়ে যায়। আমরা পার্টি করছিলাম একসাথে, অ্যান্ড দেন যাই হোক, আর বলছি না। অ্যান্ড দেন ওখানে একটা ব্যাপার চলে এসেছিল যে এডিভা আছে, তো আমার প্রবলেম আছে, বিকজ আমাদের মধ্যে ইস্যু রয়েছে, তো সেই কথাগুলো বাইরে চলে আসতে পারে। তো সেই জন্য আর কি, মানে আমি এটা পরে শুনেছি,
যে এই কথাগুলো হয়েছে, ওর জন্য আর আমাকে বাড়ি চলে আসতে হয়েছে। বাট ইয়েস, কোনো রিয়ালিটি শো বা কিছু মানে হয়তো একটু কিছুক্ষণের জন্য বুস্ট করে দিতে পারে, বাট অবভিয়াসলি আটকে তো রাখতে পারবে না কাউকে। আমার অডিয়েন্স আমার আলাদা, আমি তার আগের থেকে আমাকে লোকজন চেনে, সো দ্যাটস অল, মেনে নিয়েছি আমি, ইটস ওকে। কারণ ভিকটিম আমি ছিলাম, সেখানে গিয়ে যদি আবারও আমাকেই ভিকটিম হতে হয়, যারা দোষী তারাই যদি তাদেরই যদি কথাবার্তা বেশি প্রাধান্য পায়, আমার ইটস ওকে বিকজ আমি থেমে থাকবো না। সো ইয়া, মানে তারপর তো পুরোটা তুমি সেখান থেকে বেরিয়ে এসছো, যেটা বললে আর কি। এখন অ্যাট প্রেজেন্ট কি কি কাজ চলছে? আমার ইন্ডিভিজুয়াল কাজ চলছে কিছু, অ্যান্ড ওগুলো রিলিজ হবে, মুভির কাজ আসছে, অ্যান্ড দেখা যাক, দেখতেই পাবেন সব কাজ। আর হ্যাঁ, আমার 13 তারিখে একটা গান রিলিজ হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার নিজস্ব কাজ। সেই গানটার ব্যাপারে যদি একটু যদি গাওয়া যায়, কারণ গানটার ব্যাপারটা তো বলতে পারবো না, মিউজিশিয়ান আছে যখন অবভিয়াসলি গানটা হ্যাঁ, গানটা শোনা, ইটস আ র‍্যাপ সং, মানে ওই বাংলাদেশি ভাষায়। ওকে, অ্যান্ড গানটার আমি চাইবো যে যাতে তোমরা ক্যামেরার সামনে গানটা নাই শোনো, তোমরা ডিরেক্ট ভিডিওতে গিয়ে দেখো, বিকজ গানটা খুবই র ল্যাঙ্গুয়েজে লেখা আর একদম খোলাখুলি লেখা, মানে যা আমি দেখেছি যা হয় ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। এই টাকা দেবো করে দেওয়া হয় না, টাকা চাইতে গেলে, পারিশ্রমিক চাইতে গেলে এমন একটা ভাব দেখা যেন ধার চাইছি। এই কথাটা স্বস্তিকা মুখোপাধ্যায় একটা ইন্টারভিউতে বলেছিলেন, একদম ঠিক কথা বলেছিলেন, একদম। হ্যাঁ, তো এই সমস্ত নিয়েই আমি লিখেছি। আমার যেটা ওই যে বললাম, আমরা আর্টিস্টরা, আমি তো লিখি, তো আমরা আর্টিস্টরা আমাদের যে ফিলিংস গুলো রয়েছে, ওই গিয়ে তো আর কলার ধরে বলতে পারবো না এই আমার টাকা দে, না সেটা তো একটা কুল ওয়েতে আমরা প্রেজেন্ট করতেই পারি, তাই না? তো আমার গানটা আমার মাধ্যম, লেখাটা আমার মাধ্যম, তো আমি গান এবং লেখার মাধ্যমে সেটা প্রকাশ করেছি, আমার রাগ। আচ্ছা, এটা কোন প্ল্যাটফর্মে মানুষজন পাবে? এটা জিঙ্গাটা নামে একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের থ্রু এটা রিলিজ হবে। তোমার কোনো মানে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যেরকম পেজ থাকে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের কাজগুলোকে প্রেজেন্ট করো? অনেকের থাকে তো ইন্ডিভিজুয়াল একটা প্ল্যাটফর্ম, তোমার কি সেরকম কিছু রয়েছে বা সেরকম কোনো কাজ করো? যাই হোক, টাচুড বলতে হয় না, মানে ওই মকাটাই আসেনি যে আমার নিজের চ্যানেল বানাবো, কারণ সবই বিক্রি হয়ে যায়। ওকে, আই থিঙ্ক দ্যাটস এ নাইস থিং, বাট আমাকেও আমার চ্যানেল বানাতেই হবে, হচ্ছে কথা। এখন একটা কথা প্রচুর ওঠে, ফেমিনিজম, নারীবাদী, নারীদের প্রাধান্য দেওয়া হয়, আর সেটা অবভিয়াসলি দেওয়া দরকার, কারণ নারীরাই তো সব। একটা পুরুষের সাফল্যের পিছনে একটা নারীর অবদান তো রয়েছে, এবং নারীরা সন্তান গর্ভে ধারণ করে। কিন্তু অনেক ক্ষেত্রে এরকমও হয় যে মানে নারীদের এতটাই প্রাধান্য দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তো পুরুষরা কোনোভাবে ডিপ্রাইভড হচ্ছে। তো অ্যাজ আ ফেমিনিস্ট বলবো না, অ্যাজ আ ফিমেল তুমি এটা নিয়ে কি বলতে চাও? এবং এটা নিয়ে অনেক জায়গায় অনেকে কথা বলে, এবং অনেক ক্ষেত্রে হয় যে কেউ হয়তো কোনো পুরুষকে সাপোর্ট করছিল, কিন্তু যখন এইরকম কিছু হচ্ছে তখন তারা সেই নারীবাদী বা সেই তার পিছনে চলে আসছে বা তার বিরুদ্ধে কথা বলছে, এই যে এইগুলো হয়, তো কি বলতে চাও এটা নিয়ে? আচ্ছা, মানে এইরকম ফেমিনিস্ট বলে একটা কমিউনিটি আলাদা কেন করে দেওয়া হয়? মানে নিজের রাইটস নিয়ে বললে পারি সেটা ফেমিনিজমের মধ্যে চলে আসে, এটা কি খুব স্বাভাবিক না? যদিও ভগবান পুরুষ আর নারীকে দুটো আলাদা আলাদা শরীর দিয়ে পাঠিয়েছে, অবভিয়াসলি মেয়েরা পুরুষদের তুলনায় অনেকটাই বেশি উইক, ঠিক আছে, বাট তাও মেয়েরা নিজের গর্ভে সন্তান ধারণ করছে, এত কিছু করছে, অবভিয়াসলি সেখান থেকে তাদেরকে কোনো কিছু তাদের চাওয়া পাওয়া গুলো আটকানো উচিত না। এখন তার বাইরে যদি বলে, যার জন্য আমার মনে হয় যে হয়তো সমাজটা এইভাবে তৈরি যে নারী আর পুরুষের কাজ আলাদা আলাদা করে দেওয়া, বাট সেখান থেকে গিয়ে কোনো মেয়ে যদি বলে যে না, আমি এই কাজটা যেটা আমার হাজবেন্ড করছে সেটা আমি করব, সেই ক্ষেত্রে তাকে আটকানোর কেউ আসার কথা না, তাকে কেউ আটকাতে পারে না। সেক্ষেত্রে গিয়ে কেন তাকে আলাদা ট্যাগ দেওয়া হয় যে তুমি মেয়ে, তুমি ঘরের কাজ করো? দিস ইজ নট রাইট। আমরা ইকুয়াল রাইটস এর কথা বলি। এখন আমি বাসে যাচ্ছি ধরুন, বা ট্রেনে যাচ্ছি, সেখানে গিয়ে কেউ যদি আমার বুকে হাত দিয়ে দেয়, আমি যদি তার উল্টে তার ছেলেটার বুকে হাত দিয়ে দিই, তাহলে কি সেটা মানে জাস্টিস হলো? অবভিয়াসলি ছেলেটাকে আমি চড় মারবো, রাইট? একদমই। তো এই কথাগুলো কোথা থেকে আসে? ফেমিনিস্ট মেয়েরা সাপোর্ট করলে তো নারীবাদীরা চলে এসছে, ছেলেটা ওটাই ডিজার্ভ করে। ইভেন একটা মেয়েও যদি একটা ছেলের সাথে সেম বিহেভ করে, ঠিক আছে, হয়তো মানে সমাজ আছে মেয়েটাই তো হাত দিয়েছে গায়ে, তোর এটা তো তোর অনেক ভালো ব্যাপার, লাভ। নো, ছেলেরাও মোলেস্ট হয়, সেখানে গিয়ে তুমি লিগাল যেতে পারো।
আর থাকলো ওই গায়ে হাত তোলাতুলি ব্যাপারটা, অবভিয়াসলি একটা মেয়ে ফিজিক্যালি তোমার সাথে ইকুয়াল না, তুমি লয়ের সাহায্য নাও। আর তুমি যদি গায়ে হাত দাও একটা মেয়ের, তো মেয়েটা তোমার উল্টে গায়ে হাত দিলে কিন্তু সেটা কিন্তু জাস্টিস হবে, ঠিক আছে? তো তুমি তো চড় খাবেই। আর মেয়েরা যারা কিছু কিছু মেয়ে এই এই নারীবাদী সুযোগ সুবিধাটা নিয়ে যারা ছেলেদের উপর অত্যাচার করে, তাহলে মানে আই থিঙ্ক তাদের বিরুদ্ধে কথা বলা উচিত, তাদের বিরুদ্ধে কথা বলা উচিত, লিগাল স্টেপ নেওয়া উচিত। জাস্ট বিকজ ও মেয়ে তাই আমি ওকে মাফ করে দিলাম, যা ও মেয়ে তাই আমি ওকে মাফ করে দিলাম, ডোন্ট ডু দ্যাট। ও আজকে তোমার সাথে খারাপ করেছে তো কালকে অন্য কারোর সাথে খারাপ করবে। আর এই যে ফেমিনিজমের টপিকটাই ওঠা উচিত না। আমি তো আমার ইকুয়াল রাইটস নিয়ে কথা বলবোই, বডি ইকুয়াল না হলে পারেও, মানে আমরা দেখতে পারি আমাদের মানে হিন্দু প্রাচীনতম ধর্ম আমাদের, ঠিক আছে? বইপত্র পড়ে যদি জানতে পারো, ইভেন সিরিয়ালও দেখানো হয় ভগবানরা কিভাবে তাদের মানে আমাদের দেবরা দেবীদের কিভাবে ট্রিট করেছে, ঠিক আছে? এগুলো কেউই আমরা ফলো করি না, কেউই ফলো করি না। সবাই একটা জানি না কে পট্টি পড়িয়েছে সমাজকে, মেয়েরা ছেলেদের নিচে বা ছেলেরা মেয়েদের থেকে বেশি সহ্য করতে পারে। এগুলো একদম ফালতু কথা, এগুলো ফালতু কথা। শিক্ষিত হও, ঠিক আছে? 100 বছর পিছনে যেও না। আমি তো আমার বাড়িতে অমুক দেখে এসেছি তাই আমি এরকম, ডোন্ট সে দ্যাট। তুমি একজন ইন্ডিভিজুয়াল, তোমার ব্রেন আছে, চিন্তা ভাবনা করার ক্ষমতা দিয়েছে ভগবান। বা অনেকে এরকম বলে যে যেমন কি রিসেন্টলি একটা কেস দেখলাম, একটা ছেলে, সে রেপিস্ট, তার মা বলছিল যে ও তো বাড়িতেই ওর বাবাকে দেখে আমার গায়ে হাত তুলতে, তো ও তো এগুলোই শিখবে, ওর বাবার জন্য এরকম হয়েছে। এটা কোনো কথা? বাবা কিছু মুখা শিখিয়েছে ছেলেকে? অবভিয়াসলি না। সবার আলাদা আলাদা চিন্তা ভাবনা করার ক্ষমতা ভগবান দিয়েছে। কে শয়তান হবে, কে ভালো হবে, এটা সম্পূর্ণ তার উপরে, ঠিক আছে? সো ওই ফালতু কথাগুলো প্লিজ বলবেন না। অ্যান্ড ফেমিনিজমের টপিক আসবে কেন, কমিউনিটি কেন আলাদা করে দেওয়া হবে? ইটস ভেরি নর্মাল। আমি আমার রাইটস চাইছি, ইকুয়াল রাইটস চাইছি, তার জন্য আমাকে ফেমিনিস্ট কেন বলা হবে? এগুলো এগুলো ফালতু। আই থিঙ্ক এগুলো চেঞ্জ হওয়া উচিত। 100 বছর পেছনে না গিয়ে 100 বছর আগে হাঁটো। তুমি তো এইভাবে হাঁটো, এইভাবে তো ঘুরে তো যাও না, পেছন দিকে তো হাঁটো না। সো ইয়া। আচ্ছা, ফেমিনিস্ট বাদ দিয়ে আর একটা কথা বলছি, ট্রান্সজেন্ডারদেরও অনেক মানে নিয়মিত ফেস করতে হচ্ছে, এবং তাদেরকে অনেক খুব খারাপভাবে দেখা হয় যে তারা হয়তো কোনো সমাজে কোনো পার্ট না, তাদের একটা তুচ্ছ তাচ্ছিল্য করা বা সমাজের একটা সাইড করে দেওয়া। তো সেটা নিয়ে তুমি কি বলবো? আমি বলবো যে তাদেরকে যারা এই সমাজ থেকে সাইড করে দেয়, আই থিঙ্ক ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদেরও একটা কমিউনিটি রয়েছে, তোমরাও তাদেরকে সেম ভাবে ট্রিট করো। তোমাদেরকে যদি দেখে কেউ হাসছে, তোমরা তাদেরকে দেখে হেসে দাও, তখন তারা ফিল করবে। তোমরা কমিউনিটি করে দাও তাদের আলাদা। আর সেক্সুয়ালিটি যার যার পার্সোনাল ম্যাটার, কেন একটা আলাদা কমিউনিটি করা হবে? এই এলজিবিটি কমিউনিটি করা হবে, ওরা আমাদেরই সমাজের পার্ট। কমিউনিটির কি আছে? আমি জানি না যে কেন কমিউনিটি আলাদা করে দেয়, ও আমাদের সমাজের পার্ট, ওদের ইকুয়াল রাইটস পাওয়ার অধিকার আছে ওদের। এটা একদমই আই থিঙ্ক নর্মাল না। ওরা যার যার সেক্সুয়ালিটি, যার যার কে কি চাওয়া পাওয়া তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাই জন্য তাদেরকে কোনো আলাদা কমিউনিটিতে প্লিজ কেউ আলাদা করে দেবে না। ইনফ্যাক্ট তোমরা নিজেরাই করো, ডোন্ট ডু দ্যাট। তোমাদের ইকুয়াল রাইটস রয়েছে, আর যারা তোমাদের খারাপ ফিল করায় প্লিজ সেম জিনিস তাদেরকেও তোমরা করো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমরা অনেক গম্ভীর কথা বললাম, তো পুজো নিয়ে আসবো, তার আগে একটা গান হয়ে যায়। পুজো নিয়ে কি গান? আমি তো র্যাপ করি। না, পুজো নিয়ে না, পুজো কি প্ল্যান রয়েছে সেটা জানবো। তার আগে একটা তোমার পছন্দের র্যাপ হতে পারে বা অন্য কোনো জনরা হতে পারে। আচ্ছা, আমি রিসেন্টলি একটা ফোক গান লিখেছি, যেটা আসবে খুব তাড়াতাড়ি, বাট কবে আসবে বলতে পারবো। আমি তো র্যাপার, বাট তাও আমি গান গাওয়ার চেষ্টা করছি। তোর কথার মতোই নাম পাথরে না লিখছিলাম মনে, লোকে বলুক যতই হয় মনের খাতা নষ্ট ক্ষণে ক্ষণে, ছিল মাটির সাথে দেনা কিসের মোহর বেচা কেনা, মাটির সাথে দেনা কিসের মোহর বেচা কেনা, কলুষিত দেহ আমার পাবে কি ঠিকানা রে বন্ধু, কলুষিত দেহ আমার পাবে কি ঠিকানা। আমরা অনেকক্ষণ কথা বললাম, আর বেশি লেন্দি করবো না। খুব ভালো লাগলো তুমি এতক্ষণ টাইম দিলে, এবং আমরা অনেক কিছু জানলাম, এবং অনেক কিছু বিতর্কিত কথাবার্তা হলো, যেটা হয়তো অনেকে বলতে চায় না, অনেকে হয়তো বলতে গেলে তার কাজের সমস্যা হতে পারে বা এনিথিং, অনেক কিছু প্রবলেম হতে পারে। তো খুব ভালো লাগলো, এবং অল দ্য বেস্ট উইশেস তোমার আপকামিং যা যা কাজ আসছে, এবং তুমি এইভাবেই মানে কাজ করে যাও, এবং র্যাপ যে
জনরাটাকে তুমি বেছে নিয়েছো আর কি। তো সেই জনরাটায় তুমি আরও সাকসেস পাও এবং যাতে আমাদের এখানকার মানুষজন এই জনরাটাকে বোঝে এবং এখানে যাতে এই ধরনের র্যাপের ওপর অনেক কাজ হয় সেটাও আমি চাইবো। অল দ্য বেস্ট উইশেস। এবং অবভিয়াসলি আমি চাইছি, আমিও আমার একটা টিম রয়েছে, আমার যে মানে ওই যে বললাম মাল্টিপল জনরার সাথে কাজ করি, অ্যান্ড আমার যে প্রডিউসার রয়েছে সায়ন্তন গুহ, ঠিক আছে, আমরা একসাথে চেষ্টা করছি যাতে মানে ইন্ডাস্ট্রিকে বোঝানোর যে এই ধরনের জনরাও ভালো, শুনতে পারো, শুনে দেখতে পারো, লোকে রেসপন্স ভালোই দিচ্ছে। সো ইয়া।